ঈদুল আজহা আগামীকাল। শেষ মুহূর্তের ঈদ যাত্রায় রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের ব্যাপক ঢল। তবে সড়কের তুলনায় ট্রেনের যাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হয় অনেকে রেলপথকে বেছে নেন সবসময়। যাত্রীরা জানান, ট্রেনে ভ্রমণে সড়কে যানজট ও ভোগান্তি অনেকটাই কম থাকায় ঈদ যাত্রায় স্বস্তি পাওয়া যায়। বিশেষ করে দীর্ঘ পথের যাত্রীদের জন্য ট্রেন এখন অন্যতম ভরসা। রেলওয়ে সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে কেন্দ্র করে বিশেষ ট্রেন ও বাড়তি ব্যবস্থাপনা থাকায় যাত্রীদের চাপ সামলাতে প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে স্টেশনে নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে কমলাপুরে আছেন সহকর্মী রাকিব হাসান, আমরা যুক্ত হচ্ছে তার সাথে। রাকিব, একেবারে তো শেষ মুহূর্তে আগামীকাল ঈদ, তো কমলাপুরে ঘরে ফেরা মানুষের চিত্র কেমন দেখছেন? সার্বিক বিষয় আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সাহেলি আপনাকে। আসলে ঠিক যেমনটি বলছিলেন, অর্থাৎ রাত পোহালেই হচ্ছে আমাদের পবিত্র ঈদ, আর মাত্র কয়েক ঘন্টা বলা চলে বাকি রয়েছে। সকাল থেকেই কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। সেই বৃষ্টিপাতকে উপেক্ষা করে আমরা দেখতে পাচ্ছি যে ঘরমুখো মানুষের যে ভিড়, যদি একটু দেখা চাই যে আমাদের আসলে আমরা কমলাপুর স্টেশনে সকাল থেকেই রয়েছে। সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে যে ট্রেনগুলো গিয়েছে, প্রত্যেকটি ট্রেনেই কিন্তু একটু তিল ধারণের ঠাঁই ছিল না, অর্থাৎ কানায় কানায় পরিপূর্ণ ছিল। বৃষ্টিপাতের কারণে অনেকেই হয়তোবা ট্রেনের ছাদে চড়ে ভ্রমণ করতে চেয়েছিলেন, কিন্তু হয়তো বৃষ্টিপাতের কারণে সেটা করতে পারেননি। তারপরও তারা চেষ্টা করেছেন, বিনা টিকিটে অনেকেই ভ্রমণ করার চেষ্টা করছেন। সেই বিষয়টাও কিন্তু কড়া নজরদারির মধ্যেই কিন্তু রেখেছে এই স্টেশন কর্তৃপক্ষ। আমরা দেখেছি যে গেট থেকেই প্রত্যেকটি যাত্রীকেই তারা চেক করে প্রবেশ করাচ্ছেন। কারোর কাছে টিকিট না থাকলে তাকে প্রবেশ করতে দিচ্ছেন না, এবং টিকিট চেক করে কয়েক স্তরে নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে যাত্রীদেরকে কিন্তু এই কমলাপুর প্ল্যাটফর্মে প্রবেশ করতে হচ্ছে। তারপরে তারা ট্রেনের জন্য অপেক্ষা করছেন। সকাল থেকেই সবগুলো ট্রেন এখনও পর্যন্ত সঠিক সময়ে ছেড়ে গিয়েছে, এবং বাকি ট্রেনগুলো যে রয়েছে তারা সঠিক সময়ে যাবে বলে আশা প্রকাশ করছেন স্টেশন কর্তৃপক্ষ। আমরা একটু যদি এখন এখানে দেখাতে চাই যে কয়েকজন যাত্রী আসলে যে অপেক্ষা করছেন, তারা কোথায় যাবেন, তারা আসলে টিকিট কিভাবে পেয়েছেন বা তাদের টিকিট পেতে কোনো সমস্যা হয়েছে কিনা সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। যে আমরা একটু যদি আপনাদের সাথে কথা বলি যে আপনারা কখন থেকে এখানে অপেক্ষা করছেন বা কোথায় যাবেন? আমরা হচ্ছে 10টা 15-তে যাওয়ার কথা, কিন্তু বোর্ডে দেখলাম লেখা রয়েছে হচ্ছে 11টায় সম্ভাব্য টাইম। তো আমাদের এমনি লেটের কথা লেখা আছে, জানি না কতটুকু লেট করবে। যাব সিরাজগঞ্জ। আর হচ্ছে অন্যান্যবার দেখলাম আমরা যেভাবে ইজিলি যেতে পারছি, এবার তো সমস্যা হয়েছে যে টিকিট কাটার পরও মানুষ যেতে পারছে না, এটা একটা প্রবলেম। আমরা টিকিট নিয়ে আসছি, ঢোকার সময় দেখলাম যে সবাইকে টিকিট দিচ্ছে এবার, মানে যেই চাচ্ছে তাকেই দিচ্ছে। তো এখন আমরা টিকিট কেটেও ভেতরে ঢুকতে পারি না, আর যারা স্ট্যান্ডিং টিকিট নিচ্ছে ওনারা ভেতরে গিয়ে একদম মানে গাদা গাদা হয়ে থাকে। তো এইটাই এবারের একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি। এই কারণে আমরা অনেকটা আগেই আসছি, তারপর আবার টাইম তো পিছিয়ে গেছে। এখন দেখার বিষয় যে পরে কি হয়। ধন্যবাদ। আপনারা আসলে সাহেলি শুনছিলেন যে তারা কিছুটা আগেই কিন্তু স্টেশনে এসে অপেক্ষা করছেন, কারণ মানুষের যে ভিড় রয়েছেন। আমরা জানি যে ঈদকে কেন্দ্র করে 25% টিকিট দেওয়া হয়, স্ট্যান্ডিং টিকিট। সেই টিকিট সাধারণ যাত্রী যারা আছেন তারা প্রবেশ করেই কিন্তু তারা সেই টিকিটগুলো কাটেন। এই স্ট্যান্ডিং যাত্রীর জন্য অনেক সময় যারা সিটের টিকিটগুলো কাটেন তাদের কিন্তু সমস্যা হয়, কারণ তারা তাদের ভিড়ের কারণেই কিন্তু ট্রেনে উঠতে পারেন না। সে কারণেই হয়তোবা তারা অনেক আগে এসেও কিন্তু তারা নানা বিড়ম্বনায় পড়ছেন, এখানে অপেক্ষা করছেন। এখানে অপেক্ষা করতে আমরা দেখতে পেয়েছি যে সব শ্রেণী পেশার মানুষ, কিন্তু বিশেষ করে পরিবার পরিজন। আমরা জানি যে আসলে পোশাক শিল্প প্রতিষ্ঠান ছুটি হয়েছে গতকালকেই। সেই পোশাক শিল্প প্রতিষ্ঠানের যারা লোকজন রয়েছেন বিশেষ করে তারাই কিন্তু এখানে বেশি আমরা দেখতে পাচ্ছি। এছাড়া যে কর্মজীবী মানুষ রয়েছেন যাদের অফিস আদালত ছিল, কালকেই তারা অফিস করে আজকে থেকে ছুটি পেয়েছেন, সেই মানুষগুলোই কিন্তু তারা বাড়ি ফিরছেন। তবে এর মধ্যে কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে বৈরী আবহাওয়া। আমরা জানি যে গত কয়েকদিন থেকেই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসও জানিয়েছে যে হয়তোবা ঈদের দিন কালকেও হয়তো বৃষ্টিপাত হবে। আসলে এই বৃষ্টিপাতকে অপেক্ষা করেই কিন্তু তারা বাড়ি ফিরছেন। আমরা জানি না আসলে মানুষ জানি যে আনন্দ উপভোগ করতে, ঈদের আনন্দকে ভাগাভাগি করতে কিন্তু তারা প্রতি বছরই কিন্তু এভাবে বাড়ি ফিরেন। আসলে নারীর টানে বাড়ি ফেরা যাকে বলে, যে বছর শেষে দুইটি ঈদ আছে, সেই ঈদের আনন্দকে আসলে সবাই চায় তারা পরিবার পরিজনদের সাথে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে। সে কারণেই হয়তোবা তারা এত কষ্ট করে, এত বিড়ম্বনা আসলে অপেক্ষা করেই কিন্তু তারা এই বাড়ি ফিরেন। সব কিছু মিলে আমরা বলবো যে
ট্রেনের যাত্রাটা অন্যান্য যে রুট রয়েছে সেই অন্যান্য রুটের চেয়ে কিছুটা আরামদায়ক হওয়ায় অনেকেই কিন্তু ট্রেনের যাত্রাটাকেই বেছে নেন। তো সকাল থেকে আমরা জানি যে গত কয়েকদিন থেকে যে ঈদে বাড়ি ফেরার যে মানুষজন যে ঘরে ফিরছেন তারা ভালোভাবেই ফিরছেন। এখন পর্যন্ত বড় ধরনের কোনো বিপর্যয় হয়নি। সামনের দিনগুলো হয়তো বা হবে না, ছোটোখাটো কয়েক ঘন্টা বা কিছু সময় হয়তো বা ট্রেনগুলো আসতে লেট করছেন, সেই বিষয়গুলো আমরা জানিয়েছেন যে ট্রেনগুলো স্টেশনে প্রবেশ করতেই তাদের কিছুটা বিলম্ব হচ্ছে, কারণ রাস্তায় রাস্তায় যে কিছুটা সিগন্যালে পড়তে হয় বা মানুষজন রয়েছেন সেই সব কিছু প্রেক্ষে করে কিছুটা সময় হয়তো বা বিড়ম্বনা হচ্ছে। বাকি বিশেষ করে যদি সেই অর্থে বলি আমরা বড় ধরনের কোনো বিপর্যয় হয়নি এবং হবেও না। যে বিশেষ ট্রেন রয়েছে ঈদকে কেন্দ্র করে 10 জোড়া স্পেশাল ট্রেনগুলো কিন্তু চলাচল করছে, মানুষজন যাচ্ছে এবং নির্বিঘ্নে তারা বাড়ি ফিরতে পারবে এমনটি প্রত্যাশা করছি আগামীকালকে পর্যন্ত। সাহেলি। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদে ঘরমুখী মানুষের ঈদযাত্রা সম্পর্কে জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাকিব। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। ঈদযাত্রার শেষ মুহূর্তে মহাসড়কে মানুষের ঢল থাকলেও নেই যানবাহনের ধীরগতি। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অনেকটা স্বাভাবিক গতিতে চলছে যানবাহন। যানজট নিরসনে বিভিন্ন স্থানে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাতভর ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ ও মানুষের ঢল থাকায় বিভিন্ন স্থানে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। তবে সকালের দিকে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যানজট প্রবণ এলাকা চান্দনা চৌরাস্তায় গাড়ির জটলা থাকলেও অনেক অংশ দিয়ে অনেকটা স্বাভাবিক গতিতে চলছে যানবাহন। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা কেন্দ্রিক যানবাহনের চাপ থাকলেও অন্য অংশ দিয়ে অনেকটা স্বাভাবিক গতিতে চলছে গাড়ি। সড়ক পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে পুলিশ, এপিবিএন, বিজিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা, আর এই উপলক্ষে শেষ মুহূর্তে জমে উঠেছে গাইবান্ধা জেলার 7টি উপজেলার কোরবানির পশুর হাট। ঈদের সময় একদম ঘনিয়ে আসায় ক্রেতারা সাধ্যের মধ্যে দাম দর করে পছন্দের গরু কিনছেন। এদিকে হাটের শৃঙ্খলা বজায় রাখতে এবং জাল নোট ও প্রতারণা ঠেকাতে বিশেষ নজরদারি রাখছে জেলা প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গাইবান্ধা প্রতিনিধি আফতাব হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে তামান্না সাদিকা রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। গাইবান্ধার পশুর হাটগুলোতে এখন ক্রেতা বিক্রেতাদের শেষ সময়ের ব্যস্ততা। জেলা প্রাণী সম্পদ কার্যালয় ও স্থানীয় প্রশাসনের সূত্র অনুযায়ী জানা গেছে, এবার গাইবান্ধার 7টি উপজেলার সর্বমোট 32টি স্থানে কোরবানির পশুর হাট বসেছে, যার মধ্যে 19টি স্থায়ী এবং 13টি অস্থায়ী হাট। জেলার অন্যতম ঐতিহ্যবাহী ও বড় পশুর হাটগুলোর মধ্যে গাইবান্ধা সদরের দরিয়াপুর ও লক্ষ্মীপুর হাট, সাদুল্লাপুর মাঠের হাট এবং সাঘাটার ভারতখালী হাটে ইতিমধ্যে ক্রেতা বিক্রেতাদের ব্যাপক সমাগম লক্ষ্য করা গেছে। বিশেষ করে চরাঞ্চলের সুস্থ সবল গরু, মহিষ, ছাগল ও ভেড়া বেশি ওঠায় দূর দূরান্ত থেকে ক্রেতারা ছুটে আসেন এই হাটগুলোতে। যারা মধ্যবিত্ত তাদের চাহিদা মতো বাজার আছে আর কি। আমি আসার পরে যেটা দেখতেছি যে আসলে প্রচুর গরু উঠেছে, নিরাপত্তাও ভালো এবং চালানের বিষয়েও কারো কোনো আপত্তি এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে আমি এখন পর্যন্ত গরু কিনতে পারিনি, দেখতেছি। প্রথাগত হাটের পাশাপাশি এবার পশুর হাটে লেগেছে তথ্য প্রযুক্তির ছোঁয়া। হাটের ভিড় এড়াতে অনেক বড় খামারি ও সাধারণ ক্রেতারা অনলাইন প্ল্যাটফর্ম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় ডিজিটাল পদ্ধতিতে পশু কেনাবেচা করছেন। আমরা সার্বক্ষণে এই হাটে মলমপাটি, জাল টাকা এগুলো প্রতিরোধ করার জন্য আমাদের সার্বক্ষণে আমাদের টিম আছে হাট অফিস থেকে, এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে। এদিকে হাটে যাতে কোনো অসুস্থ বা স্টেরয়েডযুক্ত ক্ষতিকর পশু প্রবেশ করতে না পারে সেজন্য কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। পশুর স্বাস্থ্য পরীক্ষা এবং জরুরি চিকিৎসা সেবা দিতে জেলা জুড়ে কাজ করছে 30টি বিশেষ ভেটেরিনারি মেডিকেল টিম। এখানে হাটের যে সমস্ত দুর্বৃত্ত হাটের ক্রেতা বিক্রেতাদেরকে অনেক সময় প্রতারণা করে তাদেরকে সতর্ক করে দিয়েছেন আপনাদের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে। এছাড়াও এখানে পুলিশের একটি টিম আছে। তামান্না সাদিকা, মাই টিভি। দর্শক, রাজধানীর হাটের খবর জানাতে এই মুহূর্তে তেজগাঁহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী SM আরিফ। আরিফ, বৃষ্টি ও বৈরী আবহাওয়ার হাটে কেমন ক্রেতার সমাগম দেখছেন একেবারে শেষ মুহূর্তে জানাবেন। জি শাইলি, এবার আসলে বৃষ্টিতেই
কোরবানির যে গরুর হাট, সেই গরুর হাটে কি আসলে যেভাবে জমজমাট হওয়ার কথা থাকে, প্রতিবার যেমন জমজমাট হয়, সেটি আসলে একটা বাগড়া দিয়ে গেছে। প্রতিদিনই আমরা কিন্তু বৃষ্টি দেখছি। আজকে ভোর থেকে বৃষ্টি এবং ঝুম বৃষ্টি ছিল, এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে এবং ভালো বৃষ্টি হচ্ছে। সো এই কারণেই আসলে এবারের কোরবানির হাটটা ওই অর্থে জমজমাট কিন্তু আমরা দেখিনি। আমরা গতকালকেও বৃষ্টির কারণে দেখেছি যারা ব্যাপারীরা রয়েছেন তারা অনেকটাই ভুক্তভোগী হয়েছে। তারা বলেছেন তারা ক্রেতা পাচ্ছেন না। আমরা গতকালকে কিন্তু আসলে বৃষ্টির পরে বিকালে বা সন্ধ্যার দিকে কিছু ক্রেতা কিন্তু কালকে আমরা দেখেছি। আজকে শেষ দিন, এই শেষ দিনে কিন্তু বিক্রি বেশি হয় আমরা জানি, এবং শেষ দিনে কিন্তু আমরা দেখি যে সবসময় যারা বিক্রেতারা রয়েছেন তারা অল্প কিন্তু লাভে বিক্রি করে দেয়, এবং যারা ক্রেতা রয়েছেন তারা সেই আশায় কিন্তু চলে আসেন, এবং যাদের অনেক গরু নিয়ে আসেন, অনেকে বিক্রি হয় না, তারা কিন্তু খুব দ্রুত সময় শেষ দিনে ছেড়ে দেওয়ার একটি তারা থাকে। তবে সেই অর্থে আজকে সকাল থেকে এই যে তেজগাঁও হাটে আমরা তেমন ক্রেতা দেখিনি। একটি কারণ তো অবশ্যই আছে, সেটি বলছি, বৃষ্টির কারণে কিন্তু ক্রেতা শূন্য এই হাট। এবং এই শুধু যে তেজগাঁও হাট তা না, রাজধানীর বিভিন্ন হাটেই কিন্তু একই অবস্থা। আমরা এই তেজগাঁ হাটে কিন্তু আমরা দেখেছিলাম 2টি উট এনেছিলেন একজন, একটি হয়তো বিক্রি হয়েছে, আরেকটি কিন্তু এখনও রয়ে গেছে। এবং একটি উটের দাম যারা এই ব্যাপারী রয়েছেন বা উটের যারা মালিক রয়েছেন তারা কিন্তু একটি উটের দাম 20-25 লাখ টাকার মতো করে চাচ্ছেন। তো এই তেজগাঁ হাটের একটি ভিআইপি জোন আছে, সেই ভিআইপি জোনটাই আসলে এই উট সহ বড় বড় গরু যেগুলো আছে সেগুলোই ভিআইপি জোনেই বেশিরভাগ রয়েছে, এবং সেই বড় গরুগুলো কিন্তু এবার আমরা দেখছি এখন পর্যন্ত খুব বেশি বিক্রি হয়নি। এর একটি কারণ হলো মাঝারি গরুর যে চাহিদা সেটি এবার খুব বেশি দেখা গেছে, এবং মাঝারি এবং ছোট গরুর চাহিদা আমরা দেখেছি এই প্রত্যেকটি হাটেই আসলে মাঝারি এবং ছোট গরু যেগুলো রয়েছে সেগুলোর চাহিদা রয়েছে, এবং সেগুলোই বিক্রিটা বেশি হয়েছে। আরেকটি যেটি বলছি যে বৃষ্টির কারণেই এবার আসলে ক্রেতা এখন ঠিকভাবে হাটে আসতে পারছেন না, এবং হাটে কাদা কর্দমাক্ত থাকে, সব মিলিয়ে একটি ঝুঁকি ঝামেলা রয়েছে। সে কারণে আসলে ক্রেতারা অনেক কমও আসেন হাটে বৃষ্টির মধ্যে। এই বৃষ্টিতে এই যে অবস্থা, এই অবস্থায় আসলে যারা এই কোরবানির যে এবার হাট সেটি আসলে ওই রকমভাবে জমজমাট প্রতিবারের মতো সেটি কিন্তু আমরা দেখতে পাইনি। আজকে শেষ দিন, অনেক ক্রেতা হয়তো শেষ সময় আসবেন, কারণ কোরবানি যারা দিতে নিয়ত করেছেন তারা কিন্তু কোরবানি দিবেন, সে কারণে হয়তো আসবেন বৃষ্টির মধ্যে। তবে সেটিও একটা কতটুকু আসেন সেটি আসলে সংশয় রয়ে গেছে। আমরা বিক্রেতারা যারা রয়েছেন অনেকের সাথে কথা বলেছে, তারা যেমনটি জানিয়েছেন যে তাদের এবার হাট অনেকে কিন্তু 20-25 বছর ধরেই তারা ব্যবসা করছেন, এই গরুর ব্যবসা করছেন। তারা কিন্তু বলছেন যে এবার আসলে খুবই খারাপ অবস্থা তারা গরু বিক্রি করতে পারছেন না, এবং যে দাম তারা চাচ্ছেন বা ক্রেতারা যে দাম বলছেন সেই দামের মধ্যে বিশাল ফারাক, এবং তাদের লাভের অংশ খুব কম হচ্ছে। এইরকম কথা কিন্তু তারা বলছেন। আবার অনেক বিক্রেতারা আছেন, 2-একজন বিক্রেতার সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে আসলে এই বৃষ্টি হলেও দাম ছাড়ছেন না বিক্রেতারা। এরকম দুই পক্ষের মধ্যেই কিন্তু আলাদা আলাদা কিন্তু কথা রয়েছে। তো সব মিলিয়ে আসলে এবারের আজকের দিন শেষ দিন, এবং আজকে জানেন যে একদম সারা রাত বিক্রি হবে, এবং কালকে ভোরেও এই পশু বিক্রি। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শেষ মুহূর্তে হাট পরিস্থিতির খবর জানাতে রাজধানী তেজগাঁ হাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আরিফ। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। সৌদি আরব, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বেশিরভাগ দেশে পবিত্র ঈদ উল আজহা আজ। ত্যাগের মহিমায় দিনটি পালন করবেন ধর্মপ্রাণ মুসলিমরা। সকালে ঈদ জামাতের পর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেবেন মুসল্লিরা। সৌদিতে পশু কোরবানির পর মাথা মুন্ডন করবেন হাজিরা। ভৌগোলিক কারণে সবার আগে ঈদের আনুষ্ঠানিকতা শুরু অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত ঈদ উল আজহা আজ। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় জাকার্তায় আজ আজহার মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। এছাড়াও পশ্চিমা দেশগুলোতে ঈদ উল আজহা আজ। বাংলাদেশের মতো ভারত পাকিস্তানে ঈদ উল আজহা পালিত হবে বৃহস্পতিবার। দর্শক, এবার কুয়েত থেকে ঈদ উল আজহা উদযাপনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন রানা। ধন্যবাদ আপনাকে। যথাযথ মর্যাদা ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে সকালের প্রথম প্রহর থেকেই ঈদের আনন্দে মুখর হয়ে উঠে কুয়েতের বিভিন্ন মসজিদে। বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরাও ছুটে আসেন ঈদ উল আজহার নামাজে অংশ নিতে। স্থানীয় সময় ভোর 5টা 5 একযোগে কুয়েতের সর্বোচ্চ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, কুয়েতে ঈদ উল আজহার নামাজ এবার যে সমস্ত মসজিদে নিয়মিত জুমার নামাজ আদায় হতো সেসব মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
খোলা মাঠ বা উন্মুক্ত ঈদগাহে কোথাও জামাত অনুষ্ঠিত হয়নি। প্রতি বছরের মতো এবারও প্রায় 12টি মসজিদে বাংলা খুতবা সহ নামাজ পড়ার সুযোগ পান বাংলাদেশিরা। সেসব স্থানে বাংলাদেশি প্রবাসীদের অসংখ্য সমাগম দেখা যায়। নামাজ শেষে একে অন্যের সাথে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন। তারপর আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে যারা কুরবানি দিবেন তারা চলে যান কুয়েত সরকার ঘোষিত নির্ধারিত স্থানে। প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশিদের কর্মস্থান কুয়েতে। নামাজ শেষে প্রবাসীদের সাথে কথা বলে জানতে পেলাম প্রিয়জনদের সঙ্গে দূরত্ব খুঁজতে প্রযুক্তিই ভরসা। ভিডিও কলের মাধ্যমে দেশে থাকা পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেন প্রবাসীরা। ভিন্ন সংস্কৃতি আর পরিবেশে থাকলেও ঈদের চেতনায় গড়ে ওঠে এক অনন্য মাতৃত্বের বন্ধন। দেশ এবং পৃথিবীর প্রতিটি মানুষ যেন সুখ, শান্তি ও নিরাপত্তার সাথে বসবাস করতে পারে, এটাই প্রত্যাশা কুয়েত প্রবাসীদের। এই ছিল আমার কাছে কুয়েত থেকে ঈদ উদযাপনের সর্বশেষ খবর। আলামিন, আপনাকে ধন্যবাদ। মধ্যপ্রাচ্য সহ মুসলিম বিশ্বের সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ সহ প্রায় 60টি গ্রামে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়েছে। চট্টগ্রামের চন্দনাইশের জাহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা এদিন ঈদ উদযাপন করেন। সুফি সাধক সৈয়দ মাওলানা মুখলিসুর রহমান জাহাঙ্গীর রহমতুল্লাহ প্রায় 200 বছরের অধিক সময় আগে বিশ্বের কোথাও চাঁদ দেখা সাপেক্ষে রোজা এবং ঈদ উল ফিতর, ঈদ উল আজহা সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালনের নিয়ম প্রবর্তন করেন। সেই ধারাবাহিকতায় তার ভক্ত অনুসারীরা এখনও এই নিয়ম অনুসরণ করে আসছেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার কয়েকটি গ্রামের মুসল্লিরা পবিত্র ঈদ উল আজহা উদযাপন করছেন। সকাল 7:30টায় সদর উপজেলার বাউখোলা পূর্বপাড়া জামে মসজিদে এই জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মাহমুদ আলী। জেলার ইসলামঘাটি, গোয়ালচত্বর, ভাদরা, ঘোনা ও মির্গিডাঙ্গা সহ অন্তত 20টি গ্রামের মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন। পুরুষদের পাশাপাশি নারীরাও নামাজে শরিক হন। নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি করেন এবং মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি দেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আগাম ঈদ উল আজহা উদযাপন করছে পটুয়াখালীর 35টি গ্রামের প্রায় 25,000 মানুষ। বুধবার সকাল 8টায় সদর উপজেলার বদরপুর দরবার শরীফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বদরপুর দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা শফিকুল ইসলাম আব্দুল গনি। নামাজ আদায় শেষে পশু কোরবানি করেন তারা। 1928 সালে এই প্রথার সূচনা হয়। প্রায় 98 বছর ধরে এই রেওয়াজ অনুসরণ করে আসছেন তারা। আগাম ঈদ উদযাপনকারী এসব মানুষ হানিফি মাযহাব ও কাদেরিয়া তরিকার অনুসারী। স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেছেন, নরসিংদী জেলাকে নিয়ে কয়েক হাজার কোটি টাকার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী 5 বছরে মনোহরদী বেলাব উপজেলার 1 ইঞ্চি রাস্তাও কাঁচা থাকবে না। তিনি আরও বলেন, আগামী জুলাই মাসে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নেওয়া হবে। তার মধ্যে থাকবে 80,000 মহিলা স্বাস্থ্যকর্মী। মঙ্গলবার বিকেলে নরসিংদীর বেলাব উপজেলা পরিষদ মিলনায়তনে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দুস্থ গরিব জনসাধারণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল হতে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছেন 8 গ্রামের প্রায় 10,000 মানুষ। বুধবার সকালে 8টায় কলাপাড়ায় ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফ মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার ইটবাড়িয়া, নাইয়াপট্টি, টিয়াখালী, তেগাছিয়া, লালুয়া, ফুলতলি ও দক্ষিণ দেবপুর গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদে উপলক্ষে সকাল থেকে এসব পাড়া মহল্লায় বিরাজ করছে উৎসবের আমেজ। শিশু থেকে বয়স্করা একে অপরের সঙ্গে আলিঙ্গনের মাধ্যমে ভাগাভাগি করছেন ঈদ আনন্দ। নারায়ণগঞ্জের বন্দরে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযুক্ত যুবক তাসনিমকে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার কাজীবাড়ি এলাকায় ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক স্কুল ছাত্রীকে কার্টুন দেখার প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে কিশোর তাসনিম। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত কিশোর হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগীরা পিতা বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। নবনির্বাচিত বিবিসির বরিশাল জেলা কাউন্সিলর মঈনুদ্দিন রুবেলকে সংবর্ধনা দিতে বরিশাল স্টেডিয়ামে খেলাপ্রেমীদের ছিল উপচে পড়া ভিড়। বিসিবির বরিশাল জেলা কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ায় ক্রীড়াঙ্গনের খেলাপ্রেমীরা ক্রীড়া সংগঠন মোহাম্মদ মঈনুদ্দিন রুবেলকে বরিশাল জেলা স্টেডিয়ামে সংবর্ধনা প্রদান করেন। এ উপলক্ষে গোটা স্টেডিয়ামে ছিল উৎসব মুখর পরিবেশ। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাবেক ও বর্তমান খেলোয়াড়, সাংস্কৃতিক ও বিশিষ্টজনরা অংশগ্রহণ করেছেন।